বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সাথে আছি আমি রুবেল আহমেদ, সহকারী শিক্ষক, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদের বিজ্ঞান বিষয়ের পরমাণুর গঠন অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন শুরু করেছিলাম। তো গতকাল ওই সৃজনশীল প্রশ্নের ক, খ এবং গ প্রশ্নের উত্তর বোঝানোর চেষ্টা করেছিলাম। সময় স্বল্পতার কারণে আমরা ঘ প্রশ্নের উত্তর করতে পারিনি। তো আজকে আমি ওই সৃজনশীল প্রশ্নের ঘ প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। তোমাদের কাছে অবশ্যই প্রশ্নটি আছে, তারপর আমি বোর্ডে লিখে রেখেছি যে আমাদের গ প্রশ্নটি ছিল ওয়াই ও জেড মৌল দুইটি কি যৌগ গঠনে সক্ষম, যুক্তিসহ মতামত দাও। অর্থাৎ উপরে তিনটি মৌল ছিল এক্স, ওয়াই, জেড, যাদের পারমাণবিক সংখ্যা ছিল 10, 11, 17। তাহলে যথাক্রমে যেহেতু আছে, তাহলে ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, জেড মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে এই 11 ও 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল দুটি কি যৌগ গঠন করবে, সে পক্ষে আমরা যুক্তি দিব। তাহলে আগে আমরা ওয়াই এবং জেড মৌল দুটি কি সেগুলো চিহ্নিত করি। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপকে ওয়াই ও জেড, উদ্দীপকে ওয়াই ও জেড মৌল দুটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 ও 17। আমরা উদ্দীপক থেকে পেয়েছি ওয়াই ও জেড মৌল দুটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 ও 17। পারমাণবিক সংখ্যা অনুসারে আমরা কি পাচ্ছি? পারমাণবিক সংখ্যা অনুসারে, তো পারমাণবিক সংখ্যা অনুসারে আমরা পাচ্ছি 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে সোডিয়াম এবং 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে ক্লোরিন। তাহলে আমরা এইটি লিখতে পারি যে পারমাণবিক সংখ্যা অনুসারে ওয়াই ও জেড মৌল দুটি হচ্ছে যথাক্রমে সোডিয়াম, 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে সোডিয়াম ও 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে ক্লোরিন Cl। তাহলে আমরা মৌল দুটিকে চিহ্নিত করলাম। এবার আমরা দেখব এই মৌল দুটি দ্বারা যৌগ গঠিত হবে কি না। তাহলে আমরা লিখি যে যৌগ মৌল দুটি দ্বারা যৌগ গঠনের সক্ষমতায় যুক্তিসহ মতামত উপস্থাপন করা হলো। তাহলে আমরা প্রারম্ভিক অংশটুকু লিখে নিলাম যে ওয়াই ও জেড মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং 17। পারমাণবিক সংখ্যা অনুসারে 11 এবং 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে যথাক্রমে সোডিয়াম এবং
ক্লোরিন। এখন এই সোডিয়াম এবং ক্লোরিন যৌগ গঠন করবে কি না সে পক্ষে আমরা যুক্তি উপস্থাপন করব। তো সেদিকে যাওয়ার আগে শিক্ষার্থীরা তোমরা বলো তো যে দুটি মৌল কখন যৌগ গঠন করে বা কিভাবে যৌগ গঠন করে। আমরা জানি যদি একটি সোডিয়াম পরমাণু বা একটি ক্লোরিন পরমাণুকে যদি আমরা আলাদাভাবে রেখে দিই তাহলে তারা কোনো দিনও যৌগ গঠন করবে না। যদি রাসায়নিক বিক্রিয়ার জন্য তাদেরকে পাশাপাশি আনি তখন তারা কি করবে? যৌগ গঠন করবে। তবে সেটা কিভাবে? সরাসরি কি যৌগ গঠিত হবে? না, এক্ষেত্রে দুটি মৌল যৌগ গঠনের জন্য তাদের মধ্যে আকর্ষণের প্রয়োজন। সেই আকর্ষণটা কিভাবে আসবে? যখন ওই দুটি মৌল তাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে চার্জগ্রস্ত হয়ে ক্যাটায়ন ও এনায়নে পরিণত হবে, তখন তাদের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে। ফলে ওই দুটি মৌল যুক্ত হয়ে একটি যৌগ গঠিত হবে। আমি আমার গত ক্লাসে ক প্রশ্নে আয়ন কিভাবে সৃষ্টি হয় সেটি দেখিয়েছিলাম। তখন বলেছিলাম যে ধনাত্মক আয়ন সৃষ্টি হলে তাকে আমরা ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হলে তাকে আমরা এনায়ন বলি। এখানেও আমরা একটি ডায়াগ্রামের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে আমরা বলেছি যে ওয়াই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এই ওয়াই এর পারমাণবিক সংখ্যা 11, যা হচ্ছে আমাদের সোডিয়াম, এবং জেডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, যা হচ্ছে ক্লোরিন। এই দুটি মৌল আমরা যৌগ গঠনের সক্ষমতা দেখাবো। বিধায় আমি প্রথমে সোডিয়াম পরমাণুটি নিলাম। সোডিয়াম পরমাণুটি নিলাম। শিক্ষার্থীরা, আমরা জানি যে সোডিয়াম পরমাণু, আচ্ছা তার আগে আমরা আর একটু লিখে নেই, আরও একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা লিখি যে এখানে আমরা কি পেয়েছি? মৌলটি হচ্ছে আমাদের সোডিয়াম। তাহলে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11। তাহলে লিখি যে সোডিয়াম Na পরমাণুর পারমাণবিক সংখ্যা 11। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? সোডিয়াম পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে তার ইলেকট্রন সংখ্যাও কত হবে? 11। আর তখন ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? তাহলে সুতরাং সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস, তাহলে আমরা সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি পাবো? যেহেতু 11, তাহলে তাকে ইলেকট্রন বিন্যাস করলে হবে 2, 8, 1। তোমরা নিশ্চয়ই জানো 2n² সূত্র অনুসারে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে হবে 1টি। তাহলে এবার আমরা বলতে পারি যে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস যেহেতু 11 থেকে আমরা পাচ্ছি 2, 8, 1, তাহলে তার সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1টি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে অর্থাৎ সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান। আমরা পেলাম যে সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান। আবার অপরদিকে আমরা পেয়েছিলাম যে 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে আমাদের ক্লোরিন। এই যে ক্লোরিন, তাহলে আমরা লিখতে পারি যে ক্লোরিন Cl পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে ক্লোরিন পরমাণুর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাচ্ছি? ক্লোরিন পরমাণুর ইলেকট্রন
বিন্যাস। তাহলে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস Cl যেহেতু 17, তাহলে 2n² সূত্র অনুসারে প্রথম কক্ষপথে হবে 2টি, দ্বিতীয় কক্ষপথে হবে 8টি, তৃতীয় কক্ষপথে হবে 60টি। অর্থাৎ ক্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে 60টি ইলেকট্রন বিদ্যমান। অর্থাৎ ক্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান। তোমাদেরকে যে কোনো প্রশ্নই যদি বলে যে যৌগ গঠনের ক্ষেত্রে, তাহলে প্রারম্ভিক অংশটুকু তোমরা এভাবেই শুরু করবে। প্রথমে উদ্দীপকে যদি সরাসরি মৌলগুলো দেওয়া না থাকে, তাহলে প্রথমেই আমরা মৌলগুলো পারমাণবিক সংখ্যার ভিত্তিতে মৌলগুলোকে চিহ্নিত করব, তারপরে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা দেখব। এখানে দেখো শিক্ষার্থীরা, যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় তার সর্বশেষ কক্ষপথে আছে 1টি ইলেকট্রন, আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় তার সর্বশেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। আমরা আগেই জেনেছি যে যৌগ গঠন করতে হলে পরমাণুগুলো কি হবে? আয়নে পরিণত হবে। তাহলে কেন আয়নে পরিণত হবে? কেন হবে? কারণ আমরা জানি প্রত্যেকটি মৌলেরই একটি প্রবণতা আছে যে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে। সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের মাধ্যমে স্থিতিশীল অবস্থায় আসতে চায়, অষ্টক পূর্ণ করতে চায়। বিদায় এই সোডিয়াম পরমাণুকে যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া হয়, তখন সে তার সর্বশেষ কক্ষপথের 1টি ইলেকট্রন ত্যাগ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায়। আবার ক্লোরিন পরমাণু ঠিক একইভাবে তার সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে, বিদায় সে 1টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অষ্টক পূর্ণ করবে, তখন সেও তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এভাবেই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যখন আয়নে পরিণত হয়, তখন তারা কি করে? তাদের মধ্যে একটি বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, তখন তারা মিলিত হয়ে এক যৌগ গঠন করে। এই বিষয়টি আমরা এখন ডায়াগ্রামের সাহায্যে দেখব। তোমরা সৃজনশীল প্রশ্ন তো গতকালকেই খাতায় তুলে নিয়েছো, তাই মুছে দিচ্ছি চিত্রটা বোঝানোর জন্য। পাশাপাশি এই অংশটুকু লিখে রাখবে। দেখো, আমরা প্রথমে নিয়েছিলাম সোডিয়াম পরমাণু, নিলাম একটি সোডিয়াম পরমাণু। তাহলে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে 3টি কক্ষপথ হবে, যার প্রথমটিতে হচ্ছে 2টি ইলেকট্রন, তাইলে আমরা দিলাম প্রথমটিতে 2টি ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি ইলেকট্রন, আমরা দিলাম 8টি ইলেকট্রন। তারপরে হচ্ছে তৃতীয় কক্ষপথে আছে 1টি ইলেকট্রন, দিলাম 1টি ইলেকট্রন। তাহলে এটা কি? সোডিয়াম পরমাণু। কেমন? তারপরে হচ্ছে ক্লোরিন পরমাণু। তাহলে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখা যাচ্ছে? 3টি কক্ষপথ বা শক্তি স্তর, যার প্রথমটিতে হচ্ছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথে হচ্ছে 7টি ইলেকট্রন। তাহলে আমরা দিলাম 7টি ইলেকট্রন। এটি হচ্ছে ক্লোরিন পরমাণু। এই অবস্থায় এই যে সোডিয়াম পরমাণু কিংবা ক্লোরিন পরমাণু, এই অবস্থায় তাদেরকে পাশাপাশি করলেও বা আলাদা রাখলেও কোনো দিন তারা যৌগ গঠন করবে না। কিভাবে যৌগ গঠন করবে? এই সোডিয়াম পরমাণুটি সে কি চায়? তার সর্বশেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে নিকটবর্তী
নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো। যেহেতু সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, আমরা জানি যে মৌলের সর্বশেষ কক্ষপথে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকে, তারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাই এই সোডিয়াম পরমাণুটি তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। ত্যাগ করার কারণে তার কাছে থাকবে 10টি ইলেকট্রন, আর 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে নিয়ন, যা নিষ্ক্রিয় গ্যাস। তাই সোডিয়াম পরমাণুটি এই একটি ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। ত্যাগ করলে দেখো তো কি হয়। তাহলে ত্যাগ করলে তার 11টি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন কমে যাবে। তাহলে প্রথম শক্তি স্তরে হবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে হবে 8টি। তখন সে একটি ইলেকট্রন ত্যাগ করার কারণে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। এই যে অবস্থাটা আমরা পেয়েছি, যে একটি ইলেকট্রন ত্যাগ করার কারণে নিয়ন, সে সোডিয়াম পরমাণুটি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, তখন যে অবস্থাটা হয়েছে সেটা হলো ধনাত্মক চার্জ। তখন এই সোডিয়াম পরমাণু আর পরমাণু থাকেনি, সেটা এখন হয়ে গেছে সোডিয়াম আয়ন। কি হয়েছে? সোডিয়াম আয়ন। আর আমরা জানি সোডিয়াম আয়নকে আমরা কি বলি? ক্যাটায়ন। সোডিয়াম আয়নকে আমরা, অর্থাৎ এই ধনাত্মক আয়নকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি। একইভাবে যখন রাসায়নিক বিক্রিয়ায় সোডিয়াম এবং ক্লোরিনকে পাশাপাশি আনা হয়, তখন ওই সোডিয়াম পরমাণু তার একটি ইলেকট্রন ত্যাগ করলো, আর ক্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। সে যদি একটি ইলেকট্রন পায়, তাহলে সেখানে সে অষ্টক পূর্ণ করবে এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে। বিদায় সোডিয়াম এবং ক্লোরিনকে যখন পাশাপাশি আনা হয়, তখন সোডিয়াম যে একটি ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রনটি গ্রহণ করে। তাদেরকে যখন পাশাপাশি আনা হয়, তখন এই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি ক্লোরিন সেটা কি করে? গ্রহণ করে সে তার তৃতীয় কক্ষপথে অষ্টক পূর্ণ করে। তখন সোডিয়ামের অবস্থাটা কীরকম হয়? তখন প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, আর তৃতীয় শক্তি স্তরে ছিল 7টি। কিন্তু সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন সে গ্রহণ করেছে। গ্রহণ করার কারণে তৃতীয় শক্তি স্তরে এবার হয়েছে 8টি। তখন সেই ইলেকট্রন গ্রহণ করে যে অবস্থা প্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে ঋণাত্মক চার্জগ্রস্ত। তখন সে আর ক্লোরিন পরমাণু থাকেনি, এখন সে হয়ে গেছে ক্লোরিন আয়ন। আর যে কোনো পরমাণুর ঋণাত্মক চার্জগ্রস্ত হলে সেটাকে আমরা কি বলি? অ্যানায়ন বলি। এক্ষেত্রে দেখো, সোডিয়াম ক্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করায় সে অষ্টক পূর্ণ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। এই অবস্থায় এই যে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, আমি গতকাল প্রশ্নে এইটা বুঝিয়ে দিয়েছিলাম যে যখন তারা আয়নে পরিণত হয়, তখন একটি চার্জ হবে ধনাত্মক, অন্যটি হবে ঋণাত্মক, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন সৃষ্টি হয়, তখন তাদের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ কাজ করে। তখন তারা একে অপরের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করলো। তাহলে আমরা এই ডায়াগ্রামের সাহায্যে যে বর্ণনাটা পেলাম, সেখানে সারসংক্ষেপ হবে যে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু যৌগ গঠনে সক্ষম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছো। কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর ভিত্তিতে বা অষ্টম শ্রেণীর সিলেবাসের আলোকে তোমরা এই ডায়াগ্রামের না দিলেও, পরীক্ষায় ডায়াগ্রামটা না দিলেও চলবে। ডায়াগ্রাম ছাড়া যদি তোমরা শুধুমাত্র এই যা আমি বললাম তা বিবরণ আকারে যদি তুলে দাও, তাহলে তোমাদের সমস্যাটা
হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, বিক্রিয়াটি দেখাতে হবে যে উভয় সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুতে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের সেই বিক্রিয়া অবশ্যই দেখাতে হবে। তাহলে চলো আমরা এবার বিবরণ সহ সেই বিক্রিয়াটি বোঝার চেষ্টা করি। কোনটা কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। যে যখন আমরা সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুকে রাসায়নিক বিক্রিয়ার জন্য একত্রে করব, তখন রাসায়নিক বিক্রিয়ার সময় সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে দান করে অষ্টক পূর্ণ করে Na+ অর্থাৎ সোডিয়াম আয়নে পরিণত হয়। একই সাথে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো লাভ করে। ওই যে প্রথমে দেখিয়েছি যে সোডিয়াম একটি পরমাণু, সে তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন কাকে দান করবে, ক্লোরিনকে দান করবে, তখন সে সোডিয়াম পরমাণু থেকে সোডিয়াম আয়নে পরিণত হবে, অর্থাৎ ধনাত্মক চার্জগ্রস্ত হবে। এবং পাশাপাশি তার একটি ইলেকট্রন চলে গিয়ে সর্বমোট 10টি ইলেকট্রন হলো, যা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো। অপরদিকে দেখো, ক্লোরিন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে আমরা পেয়েছি 60টি ইলেকট্রন, তাহলে সে একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারবে, বিদায় একটি ক্লোরিন পরমাণুর জন্য একটি মাত্র সোডিয়াম পরমাণু প্রয়োজন। অর্থাৎ অপরদিকে একটি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণে সমর্থ হওয়ায় একটি সোডিয়াম পরমাণুর প্রয়োজন পড়ে। তাই ক্লোরিন পরমাণু ওই সোডিয়াম পরমাণুর দানকৃত একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে। ফলে কি হয়, ওই ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয় এবং নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস বা কাঠামো লাভ করে। অর্থাৎ এই যে ক্লোরিন পরমাণু একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাই সোডিয়ামের দানকৃত ইলেকট্রনটি ক্লোরিন পরমাণু গ্রহণ করে তার সর্বশেষ কক্ষপথের 8টি ইলেকট্রন অর্থাৎ অষ্টক পূর্ণতা পায়, তখন সে স্থিতিশীল হয়। এই অবস্থায় ক্লোরিন পরমাণুটি ক্লোরিন আয়নে পরিণত হয়, অর্থাৎ ঋণাত্মক চার্জগ্রস্ত হয় এবং অষ্টক পূর্ণের মাধ্যমে সে 18টি ইলেকট্রন তার হয়, তখন সে নিকটবর্তী আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জন করে। এখন এই যে সোডিয়াম পরমাণুর ধনাত্মক আয়ন আর ক্লোরিন পরমাণুর ঋণাত্মক আয়ন, ধনাত্মক এবং ঋণাত্মক অর্থাৎ বিপরীত, ধনাত্মক আয়নকে আমরা ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়নকে আমরা এনায়ন বলি। অর্থাৎ উৎপন্ন বিপরীত ধর্মী ক্যাটায়ন অর্থাৎ Na+ ও এনায়ন অর্থাৎ Cl- স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করে। যখনই তারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নে পরিণত হয়, অর্থাৎ ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়ন ও এনায়নে পরিণত হয়, তখন তাদের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এই ফলে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, যেমনটা সোডিয়াম এবং ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করেছে। এক্ষেত্রে এই সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণুতে বিক্রিয়াটা কি হয়েছে একটু দেখো। যে সোডিয়াম পরমাণু ছিল, সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করে Na+ পরিণত হয়েছে। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে, করে Na+ আয়নে পরিণত হয়েছে, সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। অপরদিকে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ Cl+E- অর্থাৎ একটি ইলেকট্রন সে গ্রহণ করেছে, গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস অর্থাৎ সে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। পরে Na+Cl আমরা যদি যোগ করি, এক্ষেত্রে সোডিয়াম আয়ন অর্থাৎ ক্যাটায়ন ক্লোরিন
আয়ন অর্থাৎ অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। তাহলে আমাদের প্রশ্নটি কি ছিল যে এক্স ও ওয়াই মৌল অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন মৌল দুটি যৌগ গঠন করতে সক্ষম কি না। তাহলে আমরা দেখতে পারলাম যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে চার্জগ্রস্ত হয়ে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে সক্ষম। এটাই হচ্ছে আমাদের যুক্তিসহ মতামত। তাহলে শিক্ষার্থীরা আশা করা যায় তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ। ঠিক একইভাবে অন্য যে কোনো দুটি মৌলের সাহায্যে যৌগ গঠনের ব্যাখ্যা তোমরা দিতে পারবে, দেখাতে পারবে। তবে আমি পূর্বে গ এর উত্তর থেকে শুরু করে এখন আবার লিখে দিয়েছি। তারপর তোমরা এখান থেকে এই রাসায়নিক বিক্রিয়ার সময় এখান থেকে বিক্রিয়া পর্যন্ত লিখবে। তোমাদের অষ্টম শ্রেণীর বেলায় এই ডায়াগ্রাম দেওয়ার প্রয়োজন নেই। তবে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই তোমাদের পাঠ্য বইয়ে রসায়ন বইয়ে কিন্তু এই ধরনের রাসায়নিক বিক্রিয়া বা এই দুটি মৌলের যৌগ গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করো এ ধরনের প্রশ্ন থাকে। তোমরাও এটা বোঝার চেষ্টা করবে, তোমাদেরও উপকার হবে। তবে তোমাদের বেলা নবম দশম শ্রেণীর বেলা অবশ্যই ডায়াগ্রাম সহ বিবরণ উপস্থাপন করতে হবে পূর্ণ নাম্বার পাওয়ার জন্য। তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করতে পারি যে তোমরা এই দুটি মৌলের সাহায্যে এই দুটি মৌলের যৌগ গঠনের সক্ষমতা ব্যাখ্যা করতে পারবে। একইভাবে তোমরা আরও বিভিন্ন ধরনের মৌল আছে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবে। যেমন আমি তোমাদেরকে দুটি মৌল লিখে দিচ্ছি বাড়ির কাজ হিসেবে। তোমরা একই নিয়মে এই দুটি মৌলের যৌগ গঠন ব্যাখ্যা করবে। কেমন? যে একটি মৌল আমি দিচ্ছি, মনে করো ক্যালসিয়াম ফ্লোরাইড, আর অন্যটি দিচ্ছি আমি পটাশিয়াম ক্লোরাইড। এই দুটি মৌলের যৌগ গঠন ব্যাখ্যা একই নিয়মে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর এই সৃজনশীল প্রশ্নটি খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। বারবার ভিডিওটি দেখে আমি কি বলেছি, কি বোঝাতে চেয়েছি সেটা অনুধাবন করার চেষ্টা করবে। তারপরও না পারলে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের অন্য একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় নিয়মিত পড়ালেখা চালিয়ে যেও। সবাইকে ধন্যবাদ।